গায়ের কাছে এসে চারপাশটা ভালো করে দেখে নিল সালমান। সড়কের ডান পাশে শুনশান গলি। গলিতে ঢুকে বাঁয়ের শেষ বাড়িটার সামনে ঘোড়া থামালো সে। অন্যান্য বাড়ির মতো এ বাড়িও অনাবাদী মনে হলো। চার দেয়ালের মাঝে মাঝে ভাঙ্গা, ফটকের একটা পাল্লা নেই। চকিতে চারদিক দেখে ভেতরে প্রবেশ করল। ছোট্ট উঠোন, সামনের খোলা দরজার ভাঙা পাল্লা বাতাসের ঝাপটায় ঠক ঠক শব্দ করছিল। মুহূর্ত কয়েক নীরব থেকে ও সাবধানে ডাক দিল, কেউ আছেন? আছেন কেউ? জবাব না পেয়ে ঘোড়াটা খুঁটির সাথে বেঁধে বেরিয়ে এলো সালমান। এগিয়ে গেল মসজিদের দিকে। বড়সড় গেটের কাছে গিয়ে এদিক ওদিক চাইল, আবার আলতো পায়ে এগিয়ে গেল পাঁচিলের কাছে। পাঁচিলের ভাঙা ফোঁকরে মাথা গুলিয়ে ঢুকে গেল ভেতরে। চোরের মতো প্রবেশ করাটা ওর পছন্দ হলো না, কিন্তু ভেতরের গেট এত দূরে, সর্বশক্তি দিয়ে চিৎকার করলেও কেউ শুনত না। বাগানের মধ্য দিয়ে প্রায় 100 কদম এগোলো। কেল্লার মতো বিশাল বাড়ির উঁচু চার দেয়ালের মাঝামাঝি ফটক। আস্তে কড়া নাড়ল দরজায়, কিন্তু জবাব এলো না। আবার দরজায় জোরে আঘাত করে ডাকাডাকি শুরু করল, মাসুদ। নারীকণ্ঠ ভেসে এলো ভেতর থেকে, কে আপনি? মাসুদকে ডেকে দিন, ও আমায় চেনে। একটু দাঁড়ান। মিনিট পাঁচেক নিঃশব্দে দাঁড়িয়ে রইল সালমান। হঠাৎ পেছনে পায়ের আওয়াজ শুনে চমকে উঠল। গম্ভীর কণ্ঠে কেউ প্রশ্ন করল, কে আপনি? পেছন ফিরে চাইল সালমান। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি, হাতে তরবারি। মাসুদ, ও বলল, আজ সকালে আমাদের সাক্ষাৎ হয়েছিল। অসময়ে তোমাদের কষ্ট দিচ্ছি বলে দুঃখিত। বাইরের ফটক বন্ধ ছিল। বন্ধ না হলেও এত দূরে আমার আওয়াজ পৌঁছত না। তুমি বাইরে আছো জানলে বাড়ির লোকদের কষ্ট দিতাম না। বাড়িতে সংবাদ পাঠিয়ে বলো আমি হামিদ বিন জোহরার সঙ্গী। তোমার নাম কি? ভেতর থেকে আওয়াজ এলো। কণ্ঠস্বর পরিচিত মনে হলো সালমানের কাছে। ও বলল, আমি সালমান। ভেতর থেকে বেরিয়ে এলো ওয়ালিদ। নিজের চোখে বিশ্বাস করতে পারল না সালমান। সাইদ তোমার সাথে? প্রশ্ন করল সে। হ্যাঁ, আহত। কিন্তু ও যে আহত আপনি জানলেন কিভাবে? আমি অনেক কিছুই জানি, তবে ওকে নিয়ে এখানে আসছেন তা জানতাম না। ওয়ালিদের প্রশ্নের জবাবে সংক্ষেপে সব ঘটনা বলল সালমান। নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল ওয়ালিদ। তারপর মাসুদকে বলল, সাইদ কেমন আছে? ওর জ্ঞান ফেরেনি এখনো। এখন ব্যান্ডেজ বাঁধা হচ্ছে, তবে ভয়ের কারণ নেই। সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এক্ষুনি আসছি। ভেতরে চলে গেল ওয়ালিদ। মাসুদের সাথে হাঁটা দিল সালমান। পাঁচিল ঘেঁষে এগিয়ে চলল ওরা। ডানে ঘুরে প্রবেশ করল এক কক্ষে। বড় সড়ো কামরা, প্রদীপ জ্বলছে ভেতরে। সালমানের সকালের দেখা বুড়ো নৌকর দাঁড়িয়েছিল দরজায়। সালমানকে দরজার সামনে রেখে মাসুদ ফিরে গেল। শরীর থেকে ভেজা জামাকাপড় খুলে বুড়োর হাতে দিয়ে কক্ষের ভেতর ঢুকল সালমান। কাপড়ের পানি ঝেড়ে দেয়ালের সাথে ঝোলানো আংটায় শুকোতে দিল বুড়ো। চুল্লির আগুন উস্কে দিয়ে চলে গেল বাইরে। শীতে শরীর ঠক ঠক করে কাঁপছে। এতক্ষণ পর অনুভব করল সালমান। চেয়ার টেনে আগুনের কাছে হাত ছড়িয়ে দিল। প্রায় আধ ঘন্টা ওয়ালিদের অপেক্ষায় বসে রইল সালমান। উঠানে কারো ভারী পায়ের শব্দে দরজায় গিয়ে ফিরে চাইল। কক্ষে ঢুকল ওয়ালিদ, বিধ্বস্ত চেহারা। কি হয়েছে ওয়ালিদ? সালমানের উদ্বেগ জড়ানো প্রশ্ন। সালমানের পাশের চেয়ারে বসতে বসতে ওয়ালিদ বলল, ওর অবস্থা কিছুটা উন্নতির দিকে, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল। অকস্মাৎ ওয়ালিদের চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। মাথা নুইয়ে দিল ও। ভাই, তোমায় সবর করতে হবে। বড় কষ্টে কান্না থামিয়ে ওয়ালিদ বলল, এখনো আমার বিশ্বাস হচ্ছে না হামিদ বিন জোহরা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন। তীরের প্রথম আক্রমণেই ঘোড়া থেকে তাকে পড়তে দেখেছি। তারপরও মনকে মিথ্যা প্রবোধ দিচ্ছিলাম এই ভেবে যে দুশ্মনরা তাকে হয়তো কতল করেনি, হয়তো বন্দি করে নিয়ে গেছে। লোকেরা তো বলবে তাকে মৃত্যুর মুখে রেখে আমি পালিয়ে এসেছি। খোদা সাক্ষী, সাইদকে বাঁচানোর প্রশ্ন না হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওখানেই থাকতাম। মরণ পর্যন্ত নিজের প্রতি আমার এ ঘৃণা থাকবে যে আমি ছিলাম এক অথর্ব বন্ধু। আপনাকে তার কাছে যেতে দিলে হয়তো
তিনি বেঁচে যেতেন। তার মঞ্জিল তিনি দেখেছিলেন। তাকে পথ থেকে সরানো আমাদের সাধ্য ছিল না। এখন আমাদের বড় দায়িত্ব হচ্ছে সাঈদকে বাঁচানোর চেষ্টা করা। তার জখম বিপজ্জনক নয় তো? এ মুহূর্তে জোর দিয়ে কিছু বলা যায় না। ভালো কোনো ডাক্তারের খোঁজ দিলে আমি গ্রানাডা যেতে প্রস্তুত। সরকারি গোয়েন্দা এত দূর পর্যন্ত আসবে না। এ ব্যাপারে নিশ্চিত হলে গ্রানাডার ভালো ডাক্তারকে এখানে নিয়ে আসতাম। আপনি অত চিন্তা করবেন না। ব্যান্ডেজ এখনও শেষ হয়নি। খানিক পরেই তাকে আপনি দেখতে পাবেন। আচ্ছা, তৃতীয় ব্যক্তি কি পালাতে পেরেছেন? হামলাকারীদের দুজনকে কতল করে সে সবার টার্গেট হয়ে গেছে। তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। আপনি কি জানেন সে কোন দিকে গেছে? তাহলে আমি তার সাহায্য করতে প্রস্তুত। সে চলে গেছে অনেক দূরে। আমরা চেষ্টা করেও তার কাছে পৌঁছতে পারব না। আপনি তার জন্য চিন্তা করবেন না। আমরা ঘোড়া না হারালে অথবা সাঈদের এই অবস্থা না হলে আমিই যেতাম তার সাহায্যে। সে তৃতীয় ব্যক্তিকে মাফ করুন, তার ব্যাপারে কিছু বলতে পারছি না। এমনকি নাম বলারও অনুমতি নেই। শুধু এতদূর জেনে রাখুন, সে একজন মশহুর যোদ্ধা। পুলের কাছে যেতে তিনি আপনাদের নিষেধ করেছিলেন। হ্যাঁ, এ বাড়ি কি সাঈদের জন্য নিরাপদ? আপাতত এর চেয়ে ভালো আর কোনো স্থান নেই। তার অবস্থা কিঞ্চিত ভালো হলে গ্রানাডায় নিয়ে যাবার জন্য চেষ্টা করতাম। এখন এখানে কদিন রাখতে হবে। এ মহিলা আমার মামার মেয়ে। তার ধারণা জ্ঞান ফিরলেও কদিন সাঈদ চলাফেরা করতে পারবে না। ওর জ্ঞান না ফিরলে একজন ভালো ডাক্তার ডাকা প্রয়োজন। আমার পিতা একজন বিখ্যাত ডাক্তার। দরকার হলে তিনি এসে যাবেন, কিন্তু গোয়েন্দারা অত্যন্ত সচেতন। তিনি বেরোবেন আর হত্যাকারীরা তার পিছু নেবে, এ ঝুঁকি আমরা নেব না। আমার বোন বদরিয়া তার শিষ্যা। অনেক ডাক্তারের চেয়েও ভালো। শরীর থেকে তীর খোলার জন্য সাঈদকে অজ্ঞান করতে হয়েছিল। যে লাশ রেখে এসেছি তার সৎকারের ব্যবস্থা করা দরকার। সড়কের ওপর দিয়ে পানি গড়াচ্ছে যেখানে, তার পাশে এক ভাঙা বাড়িতে রেখে এসেছি তাকে। ওখান থেকে একটু দূরে নিয়ে তাকে দাফন করতে হবে। জায়গাটা আমি চিনেছি, আপনি ব্যস্ত হবেন না। আবার সাঈদকে দেখে আসুন। ওর অবস্থার কিছুটা উন্নতি হলে আমিও আপনার সাথে যাব। মাসুদ কক্ষে ঢুকল। ও ফিরে এসেছে। অলিদকে বলল সে। পুলের আশেপাশে নাকি সে কোনো লাশ দেখেনি। সে বলেছে প্রয়োজন হলে আপনি তার ঘোড়া নিতে পারেন। না থাক, ওমরকে এখানে নিয়ে এসো। ফিরে গেল মাসুদ। আবার সালমানের দিকে ফিরে অলিদ বলল, আপনার কাছে অনেক কিছু জানার ছিল, কিন্তু এখনই আমাকে গ্রানাডা যেতে হচ্ছে। অন্য ঘোড়াটাও আমার কাজে আসবে। এ মুহূর্তে আপনি গ্রানাডায় যেতে পারছেন না। গ্রানাডার বর্তমান পরিস্থিতি না জেনেই ফিরে যাব? না না, আপনি যেতে পারবেন না। পথে আপনার সব কথা সাঈদ আমাকে বলেছে। আপনি গ্রানাডা গেছেন, এজন্য সে দারুণ উদ্বেগের মধ্যে ছিল। আপনি এখানেই থাকুন, আমি জলদি ফিরে আসব। কোনো কারণে সাঈদকে এই স্থান থেকে সরাতে হলেও আপনার সাহায্য প্রয়োজন। আপনি কতদিন থাকতে পারবেন? 4 দিন পর উপকূলে একটি জাহাজ আমার অপেক্ষা করবে। আমি নির্দিষ্ট সময়ে না পৌঁছলে কদিন পর আবার আসবে। এভাবে 2 মাস পর্যন্ত নির্দিষ্ট সময়ে জাহাজ আসতে থাকবে। এর বেশি সময় থাকতে হলে উপকূলের অনেকের সাহায্য নিতে পারব। হামিদ বিন জোহরার স্বাভাবিক মৃত্যু হলে সাঈদকে এতটা ভয় করত না ওরা, কিন্তু এখন হুজুরের সঙ্গীদের খুঁজতে হয়তো ওকে গ্রেফতার করতে পারে। আর যদি বাইরের লোক এসেছে জানতে পারে, তাহলে ওরা পাগল হয়ে উঠবে। এজন্য আপনাকে খুব সাবধানে থাকতে হবে। মাসুদের সাথে কক্ষে ঢুকল ওমর। 40-এর মতো বয়স। তার সাথে সালমানের পরিচয় করিয়ে দিল ওয়ালিদ। লাশ দাফন করার প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিদায় করে মাসুদকে ঘোড়া আনতে বলল। ওরা চলে গেলে সালমান বলল, আমার মনে হয় গ্রানাডায় অর্ধেক কাজ রেখে এসেছি, এজন্য আবার যেতে হবে আমায়। আপনার সঙ্গীদের জন্য আমার পরামর্শ হচ্ছে, হামিদ বিন জোহরার মৃত্যু সংবাদ এক্ষুনি যেন মানুষের কাছে প্রচার না করে। আমাদের যে কোনো ভুলে ওরা সুযোগ নেবে। সাঈদ আহত। আশা করি তৃতীয় ব্যক্তি আমার পূর্বে গ্রানাডা পৌঁছতে পারবে না। অবশ্য বিশ্বস্ত লোক ছাড়া আমিও কাউকে এ কথা বলবো না। দরজায় উকি মেরে এক বৃদ্ধা খাদেমা বলল, জনাব, বদরিয়া মেহমানকে নিয়ে ভেতরে যেতে বলেছেন।
ওরা কক্ষ থেকে বেরিয়ে এলো। বিশাল কক্ষ। নিঃশব্দে চোখ বন্ধ করে বিছানায় পড়েছিল সাঈদ। মনে হয় গভীরভাবে ঘুমাচ্ছে। সালমান এগিয়ে গিয়ে তার কপালে হাত রাখল। ভেতর থেকে ভেসে এলো নারীর কণ্ঠস্বর। ওর সাথে কথা বলতে পারবেন না, ওর মধ্যে এখনও ঔষধের ক্রিয়া রয়েছে। ঘাড় ফিরিয়ে চাইল সালমান। গাম্ভীর্যপূর্ণ এক অনিন্দ সুন্দর রমণীয় চেহারায় আটকে রইল তার দৃষ্টি। বদরিয়া, ওয়ালিদ বলল, ও সালমান। হামিদ বিন জোহরা শহীদ হয়েছেন। তার এবং আমাদের আরও 4 জন সঙ্গীর লাশ শত্রুরা নহরে ফেলে দিয়েছে। এক্ষুনি আমি গ্রানাডা যেতে চাই। সাঈদের হেফাজতের জন্য ও এখানে থাকবে। অবস্থার অবনতি দেখলে কাউকে আব্বাজানের কাছে পাঠিয়ে দিও। দুশ্মনের তীরে যদি বিষ মাখানো না থাকে তাকে কষ্ট দিতে হবে না। আপনি ওখানে গিয়েই কিছু ঔষধ পাঠিয়ে দেবেন। একটু দাঁড়ান, মামার কাছে একটি চিঠি লিখে দিচ্ছি, হয়তো তিনি ভালো কোনো পরামর্শ দিতে পারবেন। বাসায় যাওয়া গ্রানাডার পরিস্থিতির উপর নির্ভর করে। হয়তো আত্মগোপন করে থাকতে হবে কদিন। তবুও আব্বার কাছে তোমার চিঠি পৌঁছানোর চেষ্টা করব। আমি এক্ষুনি আসছি। পাশের কক্ষে চলে গেল বদরিয়া। সালমান বলল, ঔষধ পাঠানোর ভালো কোনো ব্যবস্থা করতে না পারলে জাফরকে পাঠিয়ে দেবেন। সোজা সরাইখানায় গেলে তাকে পেতে পারেন। আর তৃতীয় ব্যক্তি যদি নিরাপদে পৌঁছে থাকেন তাকে আমার সালাম দেবেন। কখনো গ্রানাডা যেতে পারলে তার সাথে অবশ্যই দেখা করব। তাকে আপনার কথা বললে তিনি আপনার সাথে দেখা করতে চাইবেন। দ্বিতীয়বার যুদ্ধ করতে হলেও তার প্রয়োজন। আপাতত তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। পাশের কক্ষের দরজা খুলে বেরিয়ে এলো বদরিয়া। চিঠিটা তুলে দিল ওয়ালিদের হাতে। সালমানের সাথে মোসাফাহ করে তাড়াতাড়ি বেরিয়ে গেল ওয়ালিদ। বদরিয়া একটা চেয়ার টেনে চুল্লির কাছে নিয়ে গেল। বলল, মাফ করুন, আপনি যে বৃষ্টিতে ভিজে এসেছেন আমার খেয়ালই ছিল না। এখানে বসুন, আমি শুকনো কাপড়ের ব্যবস্থা করছি। আগুন পোহাতে পোহাতে সালমান বলল, আপনিও বসুন। এখন তত ঠান্ডা লাগছে না, জামা কাপড় শুকিয়ে এলো বলে। সাঈদের নাড়ি দেখল বদরিয়া। সালমানের কয়েক কদম দূরের এক চেয়ারে বসে বলল, ওয়ালিদ বলেছে আপনি নাকি তুর্কিদের যুদ্ধ জাহাজে থাকেন। হামিদ বিন জোহরার বন্দী এবং মুক্তির কাহিনী শোনার বড় আগ্রহ আমার। তিনি কি স্পেন থেকে রওনা হতেই বন্দী হয়েছিলেন? না, মরক্কোর উপকূল পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। বারবারিদের একটা জাহাজ তাকে কস্তন্তনিয়া পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল। কিন্তু পথে মাল্টার 2টো যুদ্ধ জাহাজ আক্রমণ করেছিল সে জাহাজটাকে। লাফিয়ে পড়েছিল যারা, বন্দি করে তাদের মালটা নিয়ে যাওয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর্যন্ত হামিদ বিন জোহরার ব্যাপারে কিছুই জানত না ওরা। আসলে নীরবে বসেছিল না দুশ্মন। একদিন ফার্ডিন্যান্ডের দূতের সামনে হাজির করা হলো বন্দীদের। হামিদ বিন জোহরাকে মাল্টার কয়েদখানা থেকে স্পেনের এক যুদ্ধ জাহাজে নিয়ে আসা হলো। তখন সাগরে টহল দিচ্ছিল তুর্কিদের 2টো যুদ্ধ জাহাজ। সাঁঝের আবছা আধারে ওরা এক ঝলক মাত্র দেখল স্প্যানিশ জাহাজ। প্রভাতে আক্রমণ করল দুদিক থেকে। বাধ্য হয়ে সাদা পতাকা তুলল ওরা। হামিদ বিন জোহরার তখন ভীষণ জ্বর। 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিলেন তিনি। জ্ঞান ফিরল 3য় দিন। জ্ঞান এলে তার প্রথম প্রশ্ন ছিল গ্রানাডা সম্পর্কে। যখন যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হলো তিনি চিৎকার দিয়ে বললেন, না না, তোমরা মিথ্যে বলছো, এ কখনো হতে পারে না। মুসা বিন গাসসানকে চেনো না তোমরা? এর পরপরই আবার তিনি জ্ঞান হারিয়েছিলেন। জ্ঞান ফিরল পরদিন। তিনি বললেন, স্প্যানিশ জাহাজের কাপ্তানের তলোয়ার তাকে ফিরিয়ে দাও, তার সাথে ভদ্র ব্যবহার করো। জাহাজের অন্য সব অফিসাররা যখন আমাকে হত্যা করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল, কেবলমাত্র তিনিই তার বিরোধিতা করেছিলেন। তখন কি আপনি তার সাথে ছিলেন? না, যে জাহাজ 2টো স্প্যানিশ জাহাজ আক্রমণ করেছিল তার একটা কাপ্তান ছিলাম আমি। মুক্তির পর তাকে আমার জাহাজেই তোলা হয়েছিল। আমাদের কিছু যুদ্ধজাহাজ গ্রিক থেকে আফ্রিকার দিকে যাচ্ছিল। নৌবাহিনী প্রধান ছিলেন টারভেলস। গ্রানাডার ব্যাপারে তার উৎকণ্ঠা দেখে তাকে তার কাছে নিয়ে গেলাম। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে অভ্যর্থনা জানালেন। বললেন, এক্ষুনি গ্রানাডা গিয়ে চেষ্টা করুন দুশ্মন যেন গ্রানাডা কবজা করতে না পারে।
গ্রানাডাবাসী অস্ত্র সমর্পণ করলে সুলতানের কাছে আপনার যাওয়া না যাওয়া সমান। আভ্যন্তরীণ প্রতিরক্ষা মজবুত থাকলেই কেবল আমরা স্পেনের সাহায্য করতে পারি। হামিদ বিন জোহরাকে তিনি কথা দিয়েছিলেন নিজেই সুলতানের কাছে আসবেন। তাকে স্পেনে পৌঁছানোর জিম্মা দেয়া হলো আমাকে। বর্বরীদের নৌ সেনাপতি আমাদের নৌবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। আমার জাহাজের পাহারাদার হিসেবে ওদের দুটো জাহাজ এলো আমার সাথে। স্পেনের উপকূলের কয়েক মাইল দূরে টহল দিচ্ছিল ওদের দুটো জাহাজ। আমাদের পিছু নিল ওরা। তখনও সূর্য ডোবার ঘণ্টা দুয়েক বাকি। আমরা জাহাজের মুখ ফিরিয়ে দিলাম পশ্চিম দিকে। ছুটতে লাগলো ওরা। তীব্র গতিতে এগিয়ে আমার জাহাজের মুখে এলো দুশ্মনের জাহাজ। কিছুক্ষণের মধ্যে একটা জাহাজ জ্বলতে লাগলো আমার নিক্ষিপ্ত গোলায়। ওদের দ্বিতীয় জাহাজ পালিয়ে যেতে চাইল সাগরের দিকে, কিন্তু সে আমাদের জাহাজের সামনে পড়ল। ফাঁক থেকে বেরিয়ে হামলা করলাম আমিও। কয়েক মিনিটের মধ্যে ডুবে গেল ওদের জাহাজ, কিন্তু হামিদ বিন জোহরাকে নামিয়ে দেওয়ার নিরাপদ কোনো স্থান পেলাম না। সরে এলাম আরও ডানে। আমাদের নৌপ্রধানের নির্দেশ ছিল হামিদ বিন জোহরার নিরাপত্তার ব্যবস্থা না করে যেন ফিরে না যায়। সঙ্গীরা বিদায় নিলেন। আমার সহকর্মীকে জাহাজ নিয়ে ফিরে যেতে বললাম। তখনও হাঁটা চলার উপযুক্ত হননি হামিদ বিন জোহরা। সতর্ক পা ফেলে তাকে নিয়ে এগিয়ে চললাম পাহাড়ি পথে। ভোরের দিকে বেদুইনদের তাঁবু সামনে পড়ল। একটা ঘোড়া কিনলাম ওদের কাছ থেকে। এরপর আমরা রাখাল আর কৃষকদের বস্তিতে ঢুকে পড়লাম। বস্তির সর্দার ছিলেন হামিদ বিন জোহরার ছাত্র। অত্যন্ত হৃদ্যতার সাথে আমাদের অভ্যর্থনা জানালেন তিনি। কদিন থাকতে বললেন সেখানে, কিন্তু হুজুর এক মুহূর্ত সময়ও নষ্ট করতে প্রস্তুত ছিলেন না। খাওয়া শেষে আবার আমরা রওনা হলাম। বাড়ি পৌঁছলাম দুদিন পর। আমার জিম্মাও শেষ, কিন্তু হঠাৎ তিনি গ্রানাডায় যাবার ফায়সালা করলেন। ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমাকে, কিন্তু পরিস্থিতি আমায় গ্রানাডা যেতে বাধ্য করেছে। গাদ্দাররা যদি জানতে পারে যে আপনি হামিদ বিন জোহরার সঙ্গী, তুর্কি জাহাজের কাপ্তান, তাহলে সাথে সাথে দুশ্মনকে অবহিত করবে। এরপর আপনি আর ফিরে যেতে পারবেন না। যদি সাইদের জন্যই থেকে থাকেন, তবে আমি বলবো এখানে অপেক্ষা করা আপনার জন্য মোটে উচিত নয়। এ পরিস্থিতিতে সাইদের কোনো সাহায্য করতে পারবো না তা আমিও জানি, কিন্তু যাবার পূর্বে গ্রানাডার বর্তমান অবস্থা তো জানা দরকার। ওয়ালিদের কোনো সংবাদ না পেলে নিজে গ্রানাডা যাবার ঝুঁকি নেব। বন্ধুদের সাথে পরামর্শ করে আমাদের নৌপ্রধানের কাছে কোনো সংবাদ পাঠাবেন বলেই হয়তো আমায় রেখে দিয়েছিলেন তিনি। বদরিয়া মন দিয়ে সালমানের কথা শুনছিল। সালমানের মনে হচ্ছিল তার বুকের পাষাণটা যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে। ঘরে ঢোকার সময় এক নজর মাত্র দেখেছিল বদরিয়াকে। এরপর ইচ্ছায় অনিচ্ছায় যতবারই তার দিকে দৃষ্টি পড়েছিল, এক ঝাঁক লজ্জা এসে জড়িয়ে ধরত তাকে। ওর কেন যেন মনে হলো প্রয়োজনের চেয়ে বেশি কথা হয়ে যাচ্ছে। সাথে সাথে নীরব হয়ে গেল ও। খানিক নীরব থেকে বদরিয়া বলল, আমার কেবলই মনে হয় আপনি আমাদের দেশের মানুষ। বাইরের কোনো লোক স্পেনের উপকূল সম্পর্কে এতটা জানে না। আলমিরিয়ার এক আরব পরিবারে আমার জন্ম। মা ছিলেন বারবারি বংশের। সে অনেক বড় কাহিনী। আপনি ক্লান্ত না হলে সে দীর্ঘ কাহিনী আমি শুনব। বদরিয়ার পীড়াপিড়িতে সালমান বলতে লাগল, ব্যবসা এবং জাহাজ চালনা ছিল আমার বংশের পেশা। 4টি জাহাজ ছিল আমার পিতার। আলমিরিয়া এবং মালাকা ছাড়াও মরক্কো এবং মেসোপটেমিয়ায় আমাদের ব্যবসা ছিল। এজন্য অধিকাংশ সময় আব্বা বাইরে বাইরে থাকতেন। আমার 2 বছরের সময় আম্মা মারা যান। আব্বা তখন বাড়ি ছিলেন না। নানাজান এসে নিয়ে গেলেন আমাকে। 2 মাস পর আব্বা এসে আমায় নিয়ে গেলেন মালাকা। ওখানে আমার প্রাথমিক শিক্ষা। তার ইচ্ছে ছিল আমি জাহাজ চালক হই। মাঝে মাঝে সাথে নিয়ে যেতেন আমাকে। একবার 2 মাসের দীর্ঘ সফরে গেলেন তিনি। আমি খুব কান্নাকাটি করলাম। ফিরে এসে আমায় সাথে নিয়ে গেলেন। এরপর থেকে জাহাজই হলো আমার ঘর বাড়ি। আমার শিক্ষার জন্য জাহাজে একজন স্থায়ী শিক্ষক নিযুক্ত করলেন। তুর্কিরা যখন ইটালি হামলা করেছিল, আব্বাজান স্বেচ্ছায় তাদের সাহায্য করেছিলেন। তখন আমি ছিলাম নিজের বাড়িতে। কমাস পর তিনি ফিরে এলেন। সুলতান আবুল হাসান তাকে মালাকার ক্যাডেট কলেজের প্রিন্সিপাল নিয়োগ করলেন।
আমি আরও 1 বছর তার সাথে ছিলাম। উচ্চশিক্ষার জন্য তিনি আমাকে কস্তন্তনিয়া পাঠিয়ে দিলেন। যুদ্ধের সময় সংবাদ পেলাম তাকে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত করা হয়েছে। তাহলে আপনি রিয়ার অ্যাডমিরাল ইব্রাহিমের ছেলে? যুদ্ধের সময় নানার মৃত্যু সংবাদ পেয়েছি মামার কাছে। তার আত্মীয় স্বজন যখন হিজরত করে চলে গেলেন আলজেরিয়া, 2 মাস পর আবার সংবাদ পেলাম এক লড়াইয়ে আব্বাও শহীদ হয়ে গেছেন। এরপর স্পেনের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। তুর্কি নৌবাহিনীর বর্তমান অ্যাডমিরাল কামাল রইস অনেক পূর্ব থেকেই আমার পিতাকে জানতেন। তিনি কখনো কস্তন্তনিয়া এলেই আমার খোঁজ খবর নিতেন। আব্বাজানের মৃত্যুর পর আমার মুরব্বী ছিলেন তিনি। শিক্ষা শেষ হতে আমাকে নৌবাহিনীতে ভর্তি করে দিলেন। হঠাৎ কোঁকাতে লাগলো সাইদ। ধীরে ধীরে ডাকতে লাগলো আতেকাকে। তাড়াতাড়ি দুজনই তার বিছানার দিকে এগোলো। তার নাড়িতে হাত দিয়ে সালমানের দিকে চাইল বদরিয়া। সাইদ অজ্ঞান, কবার এপাশ ওপাশ করে নীরব হয়ে গেল। বদরিয়া বলল, অনেকক্ষণ পর্যন্ত ওর জ্ঞান ফিরবে না। আপনি আরও খানিক বসলে কয়েকটা প্রশ্ন করব। আগের জায়গায় এসে বসল ওরা। আপনার আপত্তি না হলে ওর জ্ঞান ফেরা পর্যন্ত আমি এখানে থেকে যেতে চাই, সালমান বলল। অলিদ বলেছে গাদ্দারদের ষড়যন্ত্র সম্পর্কে হুজুরকে হুঁশিয়ার করার জন্যই নাকি আপনি গ্রানাডা গিয়েছিলেন। ওদের ষড়যন্ত্রের খবর আপনি জানলেন কিভাবে? সাইদের গ্রামের একটা মেয়ে সেদিন ভোরে আমার কাছে এসেছিল, ওই আমায় বলেছে। কিন্তু এ এক দুর্ঘটনা। ওয়ালিদের বাড়াবাড়িতে আমি হামিদ বিন জোহরার কাছে যেতে পারিনি। ওরা একটা কক্ষে আমাকে বন্দি করে রেখেছিল। গায়ের সে মেয়েটাকে আর ও জানলই বা কিভাবে? বদরিয়ার আগ্রহে পুরো ঘটনা বলল সালমান। অজ্ঞান অবস্থায় আতেকাকে 2 বার ডেকেছে সাইদ। এর অবস্থার উন্নতি না হলে ভোরে হয়তো ওকে ডাকতে হবে। কিন্তু তার চাচা যদি গাদ্দারদের দলে ভিড়ে থাকে, বাড়ি থেকে বেরোতে কষ্টই হবে তার। সাইদের জন্য তাকে ডাকতে হলে সময় নষ্ট করা ঠিক নয়। 2-1 দিনের মধ্যে সরকারি গোয়েন্দারা গোটা এলাকা ছেয়ে ফেলবে। গাদ্দারদের গোয়েন্দারা এ বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। সাইদ জখমি, তাও তাদের জানার কথা নয়। এজন্যই অলিদ তাড়াহুড়া করে গ্রানাডা চলে গেছে। আপনি বললে আমি ওখানে যেতে প্রস্তুত। এখন নয়, সকাল পর্যন্ত ওর অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। মেয়েটাকে পেরেশান না করে তখন তাকে ভালো সংবাদ দিতে পারবেন। নিঃশব্দে কেটে গেল কিছু সময়। নীরবতা ভেঙে বদরিয়া বলল, কাল আমার মেয়ের সে কি আনন্দ। আমায় সে বলল, এক মুজাহিদ গ্রানাডা গেছেন, ফিরতি পথে আমাদের মেহমান হবেন। আপনি আসার একটু আগে সে ঘুমিয়েছে। আমায় রাখতেও গোঁ ধরেছিল। আসলে তাকে খুশি করার জন্যই কথাটা বলেছিলাম। তাকে দেয়া ওয়াদা পূর্ণ হচ্ছে। আমার কাছে এ এক দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছে। সাইদের মতো আপনাকেও নিয়েও আমি ভাবছি। গাদ্দাররা টের পেলে আপনাকে ধরে ফার্ডিন্যান্ডের হাওলা করে দেবে। গ্রানাডার কিছু নেতার সাথে সাক্ষাৎ করা জরুরি না হলে আমি আপনাকে দেশে ফিরে যেতে বলতাম। আপনি যে তুর্কি নৌবাহিনীর লোক, কেউ যেন তা জানতে না পারে। কেউ জিজ্ঞেস করলে বলবেন আপনি আন্দারাজ থেকে এসেছেন। আমার স্বামী আপনার চাচাতো ভাই, তার নাম ছিল আব্দুল জব্বার। যতদিন এখানে থাকবো গ্রানাডার স্বাধীনতা প্রিয় মানুষের কোনো উপকার করতে না পারলে ক্ষতি করব না। আপনি আসার একটু আগে অলিদ বলছিল, হামিদ বিন জোহরার খুন ঝরাই আল্লাহর রহমতের দুয়ার আমাদের জন্য রুদ্ধ করে দেয়া হয়েছে। এখন কে আমাদের মুক্তির পথ দেখাবে? সে যখন বলল আপনি তুর্কি নৌবাহিনীর লোক, আচম্বিত মনে হলো আমরা একা নই। গ্রানাডাবাসীর ব্যাপারে নিরাশ হলেও তুর্কি ভাইদের ব্যাপারে আমি নিরাশ নই। হাই, তুর্কিদের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার থাকত, যুদ্ধবিরতি চুক্তি আবার অস্ত্র সমর্পণের ভূমিকা না হয়, আমাদের নৌপ্রধান এ ভয় করছিলেন। এজন্যই লোকদের সংগঠিত করার জন্য তাড়াহুড়া করে হামিদ বিন জোহরাকে পাঠিয়েছিলেন তিনি। আমাদের দোয়া করা উচিত গ্রানাডাবাসী আগেভাগেই যেন আত্মহত্যার সিদ্ধান্ত না করে বসে। হামিদ বিন জোহরা মানুষের মনে যে আবেগের সৃষ্টি করেছে তাও যেন নিঃশেষ না হয়ে যায়। উদাস হয়ে গেল বদরিয়ার চেহারা। বলল, জাতীয় নেতৃবৃন্দ যখন মুনাফেকি আর গোমরাহির পথ খুঁজে নেয়, চরিত্রহীন আর ফাসেক হয় কওমের ভাগ্যের নিয়ামক,
তখন সাধারণ মানুষ কি করতে পারে? ওরা মুক্তির পিপাসায় পাগল হয়ে হামিদ বিন জোহরাকে সঙ্গ দেয়নি, বরং হিংস্র হায়েনার আক্রোশ থেকে বাঁচার জন্য তার পাশে এসেছিল। এবার যখন ওরা শুনবে স্বাধীনতার জন্য রক্ত দেওয়ার আহ্বান করার কেউ নেই, অতিরিক্ত আত্মত্যাগ করতে হবে না, ভেবে খুশিই হবে ওরা। অনেকের মতো আমার স্বামীও জীবন দিয়েছেন গ্রানাডার আজাদির জন্য। আমরা এখানে ছিলাম না, এই কদিন হলো মাত্র এসেছি। আপনার নওকর সে কথা আমায় বলেছে। আমার মনে হয় এখানে না এলেই ভালো করতেন। এখানে থাকা যখন অসম্ভব হয়ে পড়েছিল তখনই এখান থেকে গিয়েছি। শুধু নিজের কথা হলে স্বামীর সাথেই থাকতাম। 40 জনের বেশি আহত ছিল এ বাড়িতেই। তাছাড়া দুর্ভিক্ষ লেগেছিল সমগ্র দেশে। আমার স্বামী জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, কথা দিয়েছিলেন কদিন পর তিনিও যাবেন, কিন্তু তার আর যাওয়া হয়নি। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি জীবন কুরবান করলেন। এ বাড়ির পেছনেই তাকে দাফন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দুজনে কথা বলল। এক সময় বদরিয়া বলল, মাফ করুন, কথা বলতে গিয়ে সময়ের খেয়াল ছিল না, আপনার বিশ্রামের প্রয়োজন। আমায় নিয়ে ভাববেন না, সাইদের পাশে থেকে আমি বেশি শান্তি পাব। আমি ছাড়াও সাইদের জন্য খাদেমা এবং আরও 2 জন নৌকর রয়েছে। যদি আপনাকে হঠাৎ চলে যেতে হয়, এজন্য খানিক বিশ্রাম করে নিন। খাদেমাকে ডাকলো বদরিয়া। করিডোর থেকে কক্ষে ঢুকল সে। পাশের কক্ষ থেকে আসমার আওয়াজ ভেসে এলো, বেটি, আমি এখানে। ভোর হতে তো অনেক দেরি, তুমি ঘুমো, আমি আসছি। চোখ ডলতে ডলতে কক্ষে ঢুকল আসমা। আশ্চর্য হয়ে ও তাকিয়ে রইল সালমানের দিকে। আচম্বিত দৌড়ে এসে বলল, আপনি তো জখমই নন? আমি ভালো, তুমি কেমন আছো? আমি আম্মাজানকে বলেছিলাম আপনি অবশ্যই ফিরে আসবেন। আম্মা আমায় ঠাট্টা করেছিলেন। আমি সারাদিন আপনার পথের দিকেই তাকিয়েছিলাম। বৃষ্টির সময় আম্মা বললেন আপনি আসবেন না। মামাজানকে দেখে ভাবলাম আপনি আসবেন। বেটি, অত কথা বলো না, ওকে বিশ্রাম করতে দাও, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। খাদেমা, একে মেহমান খানায় নিয়ে যাও। না না, ওকে কষ্ট করতে হবে না, উঠতে উঠতে বলল সালমান। ও ফিরে এলো নিজের কক্ষে। চুল্লিতে তখন আগুন জ্বলছিল। আগুনের পাশে ওর কাপড় শুকাচ্ছিল। আপনার কিছু লাগবে? মাসুদ বলল, না, তুমি বিশ্রাম করোগে। চুল্লির আগুন উস্কে দিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল মাসুদ। উজির আবুল কাসিমের বাসগৃহ। অসহায় হাসিম কয়েকবার মহল থেকে বেরোতে চাইলেন, কিন্তু পাহারাদার এবং নফরদের ব্যবহারে মনে হলো তিনি যেন বন্দী। ধমক এবং গালি দিয়েও কিছু হয়নি। রাগে একজনের মুখে চড় বসিয়ে দিয়েছিলেন। সুলতান আর রুজিরকে গাদ্দার বলেছিলেন, অথচ নফররা শুনেও যেন শুনতে পায়নি। প্রকাশ্যে তাকে যথেষ্ট সম্মান দেখাচ্ছিল ওরা, কিন্তু দরজা থেকে নাঙ্গা তলোয়ারের পাহারা সরাতে রাজি ছিল না। তার প্রশ্নের জবাবে পাহারাদাররা বলল, উজির আজম আপনাকে এখানে রাখার নির্দেশ দিয়েছেন। আপনার বাইরে যাওয়া নাকি বিপজ্জনক। তিনি না ফেরা পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। আপনি বাইরে গেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তিনি আমাদের চামড়া তুলে ফেলবেন। আমাদের প্রতি নির্দেশ আপনাকে যেন কষ্ট না দেয়, কিন্তু বের হবার চেষ্টা করলে যেন গ্রেফতার করি। হাসিম উজিরের বাসার খাবার খেতে অস্বীকার করল। দুপুরে শীতের বাহানায় রোদ পোহাতে চাইল। পাহারাদাররা তাকে নিয়ে গেল উঠানে। ঘণ্টাখানেক চোখ বন্ধ করে রোদে বসে রইলেন তিনি। হঠাৎ দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন গেটের দিকে। 50 কদমও যাননি, ছুটে এসে পাহারাদাররা তাকে ধরে এক কক্ষে নিয়ে আটকে রাখল। ক্ষুধার্ত পশুর মতো কক্ষে পায়চারি করছিলেন তিনি। গ্রানাডায় কি হচ্ছে তা জানার জন্য হাসিম উদ্গ্রীব ছিলেন। পায়ের কোনো শব্দ শুনলেই তিনি ডাকতেন, কিন্তু সবাই নিরুত্তর। এক অসহায় বেদনা নিয়ে তিনি বসে রইলেন বিছানায়। রাতের দ্বিতীয় প্রহর। খুলে গেল কক্ষের দরজা। ভেতরে ঢুকলো একজন অফিসার এবং 2 জন রাজকর্মচারী। একজন এসে প্রদীপ জ্বেলে দিল। খোদার দিকে চেয়ে বলো আর কতক্ষণ আমি তোমাদের বন্দী? হাসিম বললেন। শহরে কি হচ্ছে? আবুল কাসিম কোথায়? অফিসারটি বলল, শহরে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। আবুল কাসিম তার বন্ধুদের এ থেকে দূরে রাখতে চাইছেন। আমার বিশ্বাস খুব শীঘ্র সব ঠিক হয়ে যাবে। পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনার অনুমতি পেলে খানা পাঠিয়ে দেব।
ঝাঁঝালো কণ্ঠে হাসিম বললেন, তোমরা আমায় বিষ এনে দিতে পারো না? মাফ করুন, বেশি কথা বলতে পারছি না বলেই দরজার দিকে ফিরল অফিসার। খোদার কসম লাগে, একটু দাঁড়াও। অফিসারটি দাঁড়িয়ে পড়ল। একটু থেমে হাসিম বললেন, হামিদ বিন জোহরার খবর কি? আবুল কাসেমকে তাকে গ্রেফতার করেছে না হত্যা করার নির্দেশ দিয়েছে? তার নির্দেশের প্রয়োজন নেই। গ্রানাডার লাখ লাখ মানুষ শান্তি চাই। যাদের সন্তান অথবা প্রিয়জন ফার্ডিন্যান্ডের জিম্মায় রয়েছে, এ তাদের ব্যাপার। আমার ছেলের কাছে শুনলাম আপনার 2 ছেলেও রয়েছে ওখানে। আমি এও জানি যে গ্রানাডাকে রক্ষা করার দায়িত্ব আপনিও কবুল করেছিলেন। রাগে ক্ষোভে চিৎকার দিয়ে উঠলেন হাসিম, তোমাদের এ লজ্জাজনক ষড়যন্ত্র থেকে আমি দূরে থাকতে চাই। পাপ থেকে তওবা করার অধিকার আমার আছে। আমার এ অধিকার আবুল কাসিম কেড়ে নিতে পারবে না। যুদ্ধের আগুনে আবার গ্রানাডা জ্বলবে, এ যদি আপনার কাছে সঠিক পথ হয়, তবে এমন লোক থেকে গ্রানাডাকে রক্ষা করা আমাদের কর্তব্য, যে হামিদ বিন জোহরার কথায় আপনার মতো ব্যক্তিত্ব প্রভাবিত, তার কথার জাদু অল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। একথা বলে সঙ্গীদের নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল অফিসার। জমাট বেদনা নিয়ে নিশ্চল দাঁড়িয়ে রইলেন হাসিম। একবার চেয়ারে বসতেন, আবার পায়চারি করতেন কক্ষে। এভাবেই অর্ধেক রাত কেটে গেল হাসিমের। অকস্মাৎ মাঝরাতে কক্ষের দরজা খুলে গেল। প্রদীপ হাতে ভেতরে প্রবেশ করল এক পাহারাদার। মাননীয় উজির আপনাকে স্মরণ করেছেন, বলল সে। তিনি আরও বলেছেন, আপনার বিশ্রামে যেন ব্যাঘাত সৃষ্টি না করি। অন্তহীন ক্রোধ চেপে পাহারাদারের সাথে হাঁটা দিলেন তিনি। কিছুক্ষণ পর হলরুমে প্রবেশ করলেন। হাতের ইশারায় শূন্য চেয়ার দেখিয়ে আবুল কাসিম বললেন, বসুন। নীরবে পরস্পরের দিকে তাকিয়ে রইলেন দুজন। আবুল কাসিমই প্রথম বললেন, আমার অনুপস্থিতিতে আপনার কষ্ট হয়েছে, এজন্য আমি দুঃখিত। আমি লোকদের বলেছিলাম আপনাকে যেন বেরোতে না দেই। আমার ভয় ছিল আপনি যুদ্ধবাজদের হাতে পড়লে আর ফিরে আসতে পারবেন না। কেউ কি বন্ধু থেকে বিচ্ছিন্ন হতে চাই? আমার মনে হয় আপনাকে না আটকালে আলহামরার সামনে বিক্ষোভকারীদের দলে প্রথম থাকতেন আপনি। গ্রানাডাবাসীর মধ্যে যদি জীবনের ক্ষীণতম স্পন্দনও দেখতাম, হামিদ বিন জোহরাকে এখানে আসতে বারণ করতাম না। হয়তো আমিও থাকতাম তার সাথে। ফার্ডিন্যান্ড আমার ছেলেদের সাথে কি ব্যবহার করবে এ কথাও ভাবতাম না। ওসব মিছিলে আপনি ভয় পাবেন না। এ হলো সেসব অসহায় মানুষের শেষ প্রতিরোধ, যারা ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস খুব শীঘ্রই গ্রানাডার অলিতে গলিতে নেমে আসবে কবরের জমাট নিস্তব্ধতা। আপনি নাকি বাইরে যাবার জন্য চঞ্চল হয়ে পড়েছিলেন। আমি জানতে চেয়েছিলাম হামিদ বিন জোহরার সাথে আপনি কি ব্যবহার করেছেন, কিন্তু এখানে কেউ কোনো কথাই বলল না। আমরা তার সাথে কোনো দুর্ব্যবহার করিনি, এমনকি তার পথে বাধাও দেয়নি। শুনেছি তিনি পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে বিভিন্ন কাবিলার লোকদের গ্রানাডা পাঠাবেন। নিরাশ কাবিলাগুলোকে বক্তৃতায় শব্দমালায় জাগানো যাবে না। ওরা গ্রানাডা না এসে বরং নিজের অঞ্চলের দুশ্মনের অপেক্ষা করবে। যুদ্ধবিরতি চুক্তির ফলে ওদের আর আমাদের মাঝে ব্যবধান বেড়ে গেছে অনেক। তুর্কিরা যদি সাহায্য নিয়ে আসত, তবে হামিদ বিন জোহরা হয়তো সফল হতেন। তার বিশ্বাস যুদ্ধ জাহাজ আসবে, কিন্তু চুক্তি শেষ হওয়ার পূর্বেই আসবে, এ আশ্বাস তিনি আমাকে দিতে পারেননি। গ্রানাডায়ও তিনি সান্ত্বনার বাণী শোনাতে পারেননি। তবুও শহরের বিরাট অংশ যুদ্ধ করতে প্রস্তুত। কাবিলাগুলো এদের সাথে মিশে হয়তো দুশ্মনের হত্যাযজ্ঞের আরেকটা সুযোগ করে দেবে। যে কোনো অবস্থায় দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়তে চান তিনি। 400 বন্দির কোনো পরোয়া তার নেই। কাবিলাগুলো শহরের পথ ধরলে দুশ্মনও শহরে ঢুকে পড়বে। এরপরও তাকে বাধা দিলেন না। এ দায়িত্ব আমার একার নয়। যারা যুদ্ধের পরিণতি সম্পর্কে ভাবেন, এ সমস্যা তাদের সবার। আবুল কাসিমের চোখে চোখ রেখে কতক্ষণ তাকিয়ে রইলেন হাসিম। তিনি যদি স্বেচ্ছায় কোথাও গিয়ে থাকেন, নিজেই নিজের সব উৎকণ্ঠা দূর করে দিয়েছেন। আপনার কথা বুঝলাম না। গ্রানাডায় তার গায়ে হাত তোলার সাহস আপনার নেই, কিন্তু বাইরের দায়িত্ব তো আপনার নয়। আবুল কাসিম আমার কাছে কিছু গোপন করছেন। আমি জানতে চাই তার সাথে আপনি কি ব্যবহার করেছেন। আমার মনে হয় আমার কথা আপনি বিশ্বাস করতে পারছেন না। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। কিভাবে? এক্ষুনি বুঝতে পারবেন।
বলে হাততালি দিলেন আবুল কাসিম। হাসিম চঞ্চলভাবে চাইতে লাগলেন এদিক ওদিক। সামনের কক্ষ থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। খুলে গেল দরজা। হতবম্বের মতো তিনি তাকিয়ে রইলেন ওমর এবং উতবার দিকে। ওমর, তোমার পিতা খুব পেরেশান, একটু সান্ত্বনা দাও তো, উজির বললেন। পিতার দিকে চাইল সে, কিন্তু মুখ খুলতে সাহস পেল না। এগিয়ে এলো উতবা, বলল, ওমরের ভাইদের নিয়ে চিন্তা করবেন না। গ্রানাডায় যে আগুন জ্বেলেছিলেন হামিদ বিন জোহরা, চিরদিনের জন্য তা নিভে গেছে। লোকেরা আর সে পাগলের প্রলাপ শুনবে না যে বিশাল শহরকে কবরস্থানে পরিণত করতে চেয়েছিল। আপনাকেও আর কোনো কাবিলার কাছে যেতে হবে না। ধরাকণ্ঠে হাসিম বললেন, তোমরা কি তাকে কতল করেছ? উতবা জবাব না দিয়ে তাকালো আবুল কাসিমের দিকে। ব্যথাতুর চোখে ছেলের দিকে তাকালেন হাসিম। সমগ্র শক্তি দিয়ে চিৎকার করে বললেন, ওমর, বলো, তুমি এ ষড়যন্ত্রের শরিক ছিলে না? হামিদ বিন জোহরার খুনে রঙিন হয়নি তোমার হাত? মৃত্যুর পূর্বে আমি শুনতে চাই, অপমানকর গোলামি কবুল করেও আমার বংশধররা কওমের বিরুদ্ধে শেষ ষড়যন্ত্রে অংশ নেয়নি। তুমি নীরব কেন? হাসিম, আপনার এ আবেগকে আমি সম্মান করি, আবুল কাসিম বলল। হামিদ বিন জোহরা আপনার যেমন বন্ধু, আমাদেরও দুশ্মন নয়। আমি ভাবতেই পারি না এক আধপাগল লোকের কথায় আপনি গ্রানাডাকে আরও ধ্বংস হতে দেবেন। আমরা যুদ্ধে হেরে গেছি, এ সত্য তো আপনিও স্বীকার করেছেন। কতক দাঙ্গাপ্রিয় লোকের এ আবেগ কিছু মুখরোচক স্লোগানে সীমাবদ্ধ থাকবে। গ্রানাডাবাসী এখন আর ঘর থেকে বেরোবে না। স্থানীয় কাবিলাগুলোর বিচ্ছিন্ন হাঙ্গামা ফার্ডিন্যান্ডের মাথা ব্যথার কারণ নয়। ওদের দেহের উচ্চ রক্তধারা নিঃশেষ হয়ে গেলে এমনিতেই নীরব হয়ে যাবে। ফার্ডিন্যান্ডের আক্রমণের ভয়ে আমরা চুক্তি করতে বাধ্য হয়েছি। লোকদের উস্কে দিয়ে হামিদ বিন জোহরাই তো এ পরিস্থিতি সৃষ্টি করেছিল। হাসিম, নিজের সন্তানদের আপনি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন, কিন্তু অপরের ছেলে সন্তানদের জীবন বিপন্ন করার অধিকার আপনার নেই। লাখ লাখ অসহায় মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি ছিনিয়ে নিতে পারেন না। ওরা শুধু বেঁচে থাকতে চায়, এ তাদের কোনো অপরাধ নয়। কাপা আওয়াজে হাসিম বললেন, এসব অসহায় মানুষের পরাজয় সেসব গাদ্দারদের বিশ্বাসঘাতকতার ফল, যারা আমাদের সকল অতীত ঐতিহ্য দু পায়ে দোলে পিষে নিঃশেষ করে দিয়েছে, যারা নিভিয়ে দিয়েছে জাতির আলো ঝলমলে ভবিষ্যৎ। সেসব অসহায় ও অপদার্থ শাসকদের পাপের প্রায়শ্চিত্ত করার আহ্বান নিয়ে এসেছিলেন হামিদ বিন জোহরা, ক্ষমতার জন্য যারা জাতিকে বিকিয়ে দিয়েছিল। আবুল কাসিম, তাকে আপনি পাগল বলতে পারেন, কিন্তু জাতি অপমানকর জীবন বেছে নিয়েছে এ কথা বলতে পারবেন না। মানুষকে সঠিক পথ দেখানোর অধিকার হামিদ বিন জোহরার ছিল। তিনি ছিলেন বিবেকবান পুরুষ। দুশ্মনের গোলামিতে উদ্বুদ্ধ না হতে তিনি জাতির প্রতি অনুরোধ করেছিলেন। এ তার অপরাধ নয়। হামিদ বিন জোহরাকে হত্যা করে শুধু নিজেরাই নন, অনাগত বংশধরদের ভবিষ্যৎও চরম অন্ধকারের সাথে জুড়ে দিয়েছেন। এ আধার ঘরে আলো জ্বলবে না কখনো। আমরা সে আধার রাতের মুসাফির, যাদের সামনে থেকে হারিয়ে গেছে ধ্রুবতারার উজ্জ্বল জ্যোতি। আর কেউ সেই পাগল হামিদ বিন জোহরার পথে চলার সাহস পাবে না। তিনি ছিলেন এ হতভাগা জাতির শিরায় রক্তের শেষ ফোঁটা। যে জমিনে এ খুন ঝরেছে, কিয়ামত পর্যন্ত সে জমিন আমাদের এ অসহায়ত্বের জন্য বিলাপ করতে থাকবে। ক্রোধে দাঁত কিড়মিড় করে আবুল কাসিম বললেন, হাসিম, ধ্বংসের হাত থেকে গ্রানাডাকে রক্ষা করা অপরাধ হলে আপনিও সে অপরাধে অপরাধী। কাবিলাগুলো যেন তার সাহায্য না করে সে দায়িত্বও তো আপনি নিয়েছিলেন। এখন লোকদের ভয়ে কেবল অস্বীকার করছেন। আমার বিরুদ্ধে কিছু বলার পূর্বে ভেবে দেখবেন, আপনার ছেলেও এ পাপের ভাগীদার। বড়জোর লোকদের দু একদিনের জন্য খেপাতে পারবেন, এরপর সে 400 বন্দির পিতা এবং ভাই আপনাকে মুখ খোলার সুযোগ দেবে না। মনে রাখবেন, গ্রানাডার বড় বড় আলেমদের সমর্থনও আমি পাব। অনেকটা দমে গিয়ে হাসিম বললেন, লোকের কাছে মুখ দেখানোর যোগ্যতা আমার নেই, নয়তো আমি যে বুজদিল লজ্জাহীন তা নির্দ্বিধায় স্বীকার করতাম। যদি পালিয়ে থাকি তোমার ভয় নয়, বরং লজ্জার কারণে। এরপরও তুমি সাক্ষী থেকো, হামিদ বিন জোহরার হত্যার ষড়যন্ত্রে আমি শরিক ছিলাম না।
ক্রোধমাখা দৃষ্টিতে কতক্ষণ হাসিমের দিকে তাকিয়ে রইলেন আবুল কাসিম। এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বললেন, এ খবর এখনো অল্প কজনের মধ্যেই সীমাবদ্ধ। আপনি মুখ বন্ধ রাখলে আপনার ছেলে যে এর মধ্যে ছিল কেউ তা জানবে না। আপনি যে কাবিলার দায়িত্ব নিয়েছিলেন তাও কেউ জানবে না। আমরা এক নৌকার আরোহী। পার্থক্য শুধু আপনি আমার উপর দায়িত্ব চেপে এড়িয়ে যেতে চাইছেন। এখন আপনার বিশ্রামের প্রয়োজন। ভোর পর্যন্ত আশা করি সুস্থ হয়ে যাবেন। তখন বুঝবেন বিবেকের তাড়না সত্ত্বেও বেঁচে থাকতে চাইছেন। হামিদ বিন জোহরার হত্যায় আমিও কম ব্যথিত নই, কিন্তু আমি এমন এক দেশের উজির যে দেশের জনগণ নিজের খুন ঢেলে স্বাধীনতার প্রদীপ জ্বালাতে চায় না, বরং অসহায় অশ্রু দিয়ে বেঁচে থাকার পথ করে নিতে চাই। আপনি তো তাকে গ্রানাডায় আসতে বাধা দিয়েছিলেন, কারণ গ্রানাডার ব্যাপারে আপনিও নিরাশ। নতুন যুদ্ধের বিড়ম্বনা থেকে বাঁচতে চাইছিলেন আপনিও। আমার কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস দুদিন পর আলবিসিনের চৌরাস্তায় লোকদের কথা শুনলে তার কোনো উৎকণ্ঠা থাকবে না। হাততালি দিলেন আবুল কাসিম। সশস্ত্র পাহারাদার প্রবেশ করল কক্ষে। একে মেহমানখানায় নিয়ে যাও, আবুল কাসিম বললেন। হাসিমের ক্রোধ বিবর্ণ চেহারায় ভেসে উঠল অপমানকর লজ্জা। আবুল কাসিমের দিকে তাকিয়ে রইলেন তিনি। বললেন, আমি আপনার কয়েদি না হলে যেতে চাই। মাঝরাতে কেউ কয়েদির সাথে কথা বলে না। আমি আপনার দুশ্মন হলেও এত রাতে যেতে দিতাম না। ভোর পর্যন্ত অপেক্ষা করুন। হামিদ বিন জোহরার সঙ্গীরা এখন যথেষ্ট সজাগ। গ্রানাডার উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হলে চলে যাবেন। নফরের সাথে হাঁটা দিল হাসিম। দরজার কাছে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে বললেন, ওমর, আমার সাথে এসো। একা পিতার মুখোমুখি হতে সাহস পাচ্ছিল না ওমর। আবুল কাসিমের দিকে চাইতে লাগল সে। ওমরের সাথে আমার কিছু কথা আছে, আবুল কাসিম বললেন। ব্যথা ভরা দৃষ্টিতে কতক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে আচম্বিত বেরিয়ে গেলেন হাসিম।